তামা। এই একটা শব্দ শুনলেই মাথায় আসে তার, পাইপ, কয়েন আর গহনার কথা। কিন্তু এই ধাতুটা শুধু আমাদের আধুনিক জীবনের অংশ না, এটা আসলে মানব সভ্যতার ইতিহাসের সবচেয়ে পুরনো সঙ্গীতের একজন। খ্রিস্টের আগে প্রায় ৮,০০০ বছর আগে থেকেই মানুষ তামা ব্যবহার করে আসছে। মানুষ যখন পাথর দিয়ে অস্ত্র বানাত, ঠিক সেই সময়েই তারা বুঝতে পেরেছিল যে এই লাল রঙের ধাতুটা অনেক বেশি কাজের। এটা দিয়ে ছুরি বানানো যায়, বাসন বানানো যায়, গহনা বানানো যায়, আর এটা পাথরের চেয়ে অনেক বেশি টেকসই। আজকের এই বিশেষ পর্বে আমরা একটা দারুণ যাত্রায় যাব, পৃথিবীর গভীর থেকে শুরু করে তোমার ঘরের বৈদ্যুতিক তার পর্যন্ত। আমরা জানব কিভাবে তামা খনন করা হয়, কিভাবে সেটা প্রক্রিয়া করা হয়, আর কিভাবে সেটা পৌঁছে যায় আমাদের দৈনন্দিন জীবনে। এই ভিডিওটা দেখার আগেই যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এখনই করে নাও, আর লাইক দিতে ভুলো না। চলো শুরু করা যাক। তামাকে বলা হয় মানবজাতির প্রথম ধাতু। প্রস্তর যুগ পেরিয়ে যখন মানুষ তাম্রযুগে প্রবেশ করেছিল, তখন থেকেই এই ধাতু সভ্যতার গতিপথ বদলে দিতে শুরু করে। পিরিয়ডিক টেবিলে তামার অবস্থান গ্রুপ 11-এ, পরমাণু সংখ্যা 29। একই গ্রুপে আছে রূপা আর সোনা, মানে তামা আসলে রূপা আর সোনার পরিবারের সদস্য। এই পরিবারের বৈশিষ্ট্য হল এরা সবাই বিদ্যুৎ ও তাপের অসাধারণ পরিবাহক। তামার রং একটু লালচে কমলা, যেটা একে অন্য সব ধাতু থেকে আলাদা করে তোলে। এই ধাতুটা ঠান্ডা অবস্থায় হাতুড়ি দিয়ে পিটিয়ে নানা আকার দেওয়া যায়, আর আগুনে গলিয়ে যে কোনো ছাঁচে ঢেলে পছন্দের আকৃতি তৈরি করা যায়। এই দুটো বৈশিষ্ট্যই প্রাচীন মানুষের কাছে তামাকে অমূল্য করে তুলেছিল। হাজার হাজার বছর আগে যখন মানুষ ধাতু গলানো শিখেছিল, তামাই ছিল তাদের প্রথম পছন্দ। আজকের দিনে তামার ব্যবহার কোথায় নেই বলো? বৈদ্যুতিক তার থেকে শুরু করে মোবাইল ফোনের সার্কিট বোর্ড, পানির পাইপ থেকে মহাকাশযানের যন্ত্রপাতি, সব জায়গায় তামার উপস্থিতি। পৃথিবীর সবচেয়ে বেশি ব্যবহৃত ধাতুগুলোর মধ্যে লোহা আর অ্যালুমিনিয়ামের পরেই তামার স্থান। তামা পৃথিবীর প্রায় সবখানেই পাওয়া যায়, তবে বিশেষ করে মাটির ওপরের স্তরগুলোতে এর ঘনত্ব বেশি। পৃথিবীর ভূত্বকে তামার গড় পরিমাণ প্রায় 0.0068%, যেটা কম মনে হলেও পৃথিবীর বিশাল আয়তনের কথা মাথায় রাখলে এটা অনেক বড় পরিমাণ। তামা সাধারণত পাওয়া যায় সালফাইড খনিজে হিসেবে, যেমন চ্যালকোপাইরাইট, যেটা বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তামার উৎস। এছাড়া চ্যালকোসাইট, বোরনাইট, কিউপ্রাইট এবং ম্যালাকাইট হল অন্যান্য গুরুত্বপূর্ণ তামার খনিজ। ম্যালাকাইটের সবুজ রং দেখলেই বোঝা যায় সেখানে তামা আছে, আর প্রাচীনকালে এটাই ছিল তামার খনির সবচেয়ে সহজ চেনার উপায়। বিশ্বে তামার সবচেয়ে বড় মজুদ আছে চিলিতে, তারপর পেরু, অস্ট্রেলিয়া, রাশিয়া আর মেক্সিকোতে। চিলির আতাকামা মরুভূমি অঞ্চলে এত বেশি তামা আছে যে এই দেশটাকে বলা হয় তামার রাজধানী। সেডিমেন্টারি পাথর বা পাললিক শিলার স্তরগুলোতে তামার খনিজ জমে থাকে লক্ষ লক্ষ বছর ধরে, আর সেখান থেকেই শুরু হয় তামা উত্তোলনের জটিল প্রক্রিয়া। তামার খনি খোলার আগে প্রথম কাজ হল সঠিক জায়গা খুঁজে বের করা। এই পর্যায়কে বলা হয় এক্সপ্লোরেশন বা অনুসন্ধান। এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, যেটায় অনেক সময়, অর্থ আর বিশেষজ্ঞ জ্ঞান লাগে। প্রথমে ভূতাত্ত্বিকরা বিমান বা স্যাটেলাইটের সাহায্যে বড় এলাকার মাটি ও পাথরের বৈশিষ্ট্য বিশ্লেষণ করেন। বিশেষ ধরনের সেন্সর দিয়ে মাটির নিচে ধাতব খনিজের উপস্থিতি বোঝা যায়। এরপর সম্ভাব্যমান এলাকাগুলোতে মাটির নমুনা সংগ্রহ করা হয় এবং রাসায়নিক পরীক্ষা করা হয়। নমুনায় তামার মাত্রা যদি আশাব্যঞ্জক হয়, তাহলে পরবর্তী ধাপে ড্রিলিং শুরু হয়। মাটিতে ছিদ্র করে গভীর থেকে পাথরের নমুনা তোলা হয়, যাকে বলে কোর স্যাম্পলিং। এই কোর স্যাম্পল বিশ্লেষণ করে বোঝা যায় মাটির কতটা গভীরে কতটুকু তামা আছে। তারপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই খনি কি অর্থনৈতিকভাবে লাভজনক হবে? যদি খনি থেকে তামা বের করার খরচ বিক্রির আয়ের চেয়ে বেশি হয়, তাহলে সেই খনি খোলা সম্ভব না। সাধারণত একটা এলাকায় তামার পরিমাণ কমপক্ষে 0.5% হলে সেটা বাণিজ্যিকভাবে কার্যকর বলে ধরা হয়। এই পুরো অনুসন্ধান প্রক্রিয়া শেষ করতে বছরের পর বছর লেগে যেতে পারে। একটা তামার খনি থেকে উৎপাদন শুরু করতে প্রাথমিক অনুসন্ধান থেকে শুরু করে 10 থেকে 15 বছর পর্যন্ত সময় লাগতে পারে। তামার খনি থেকে আকরিক তোলার দুটো প্রধান পদ্ধতি আছে। প্রথমটা হলো ওপেন পিট মাইনিং বা উন্মুক্ত খনন, আর দ্বিতীয়টা আন্ডারগ্রাউন্ড মাইনিং বা ভূগর্ভস্থ খনন। বিশ্বের বেশিরভাগ তামা উত্তোলিত হয় ওপেন পিট পদ্ধতিতে। এই পদ্ধতিতে মাটির ওপর থেকে স্তরে স্তরে খুঁড়ে নামা হয়, ঠিক যেন একটা বিশাল সিঁড়ি তৈরি হয় মাটির ভেতরে। পৃথিবীর সবচেয়ে বড় ওপেন পিট তামার খনি হল চিলির এসকন্দিদা, যেটা এত বড় যে মহাকাশ থেকেও দেখা যায়। বিশাল আকারের এক্সকাভেটর আর বুলডোজার দিয়ে ভাঙা পাথর তুলে নেওয়া হয়। এই মেশিনগুলো এতটাই বড় যে একজন মানুষ সহজে এর চাকার পাশে দাঁড়ালে সেটা 3-4 তলা বাড়ির সমান লাগবে।
ভাঙা পাথর তারপর বোঝাই করা হয় বিশাল আকৃতির ট্রাকে। এই ট্রাকগুলো সাধারণ ট্রাকের মতো নয়, এগুলো হলো বিশেষ মাইনিং ট্রাক, যেগুলো একবারে ৩০০ থেকে ৪০০ টন পর্যন্ত আকরিক বহন করতে পারে। এক একটা ট্রাকের দাম কোটি কোটি টাকা। আর এগুলো চলে খনির ভেতরে বিশেষভাবে তৈরি রাস্তায়, যেগুলো সর্পিল আকারে উপর থেকে নিচে চলে গেছে। খনি থেকে আকরিক তোলার পর শুরু হয় প্রক্রিয়াকরণের পর্যায়। আকরিকে তামার খনিজ আর অন্যান্য পাথর মিলেমিশে থাকে, তাই এগুলো আলাদা করার জন্য প্রথমে পাথরগুলো ভেঙে গুঁড়ো করতে হয়। এই কাজটা করে প্রাইমারি ক্রাশার নামের বিশাল যন্ত্র। এই ক্রাশারে পাথরের বড় বড় টুকরো ঢেলে দেওয়া হয়, আর এটা সেগুলোকে চেপে ভেঙে ছোট করে ফেলে। প্রাথমিক ক্রাশিংয়ের পর পাথরের টুকরোগুলোর সর্বোচ্চ আকার ৮ ইঞ্চির মধ্যে থাকে। এরপর আসে সেকেন্ডারি ও টার্সিয়ারি ক্রাশিং, যেখানে পাথরের টুকরোগুলো আরও ছোট করা হয়। প্রতিটা পর্যায়ে পাথর আরও ছোট হতে থাকে। শেষ পর্যায়ে বল মিল নামের বিশাল ঘূর্ণায়মান যন্ত্র ব্যবহার করা হয়। এই মিলের ভেতরে লোহার গোলক আর আকরিক একসাথে ঘুরতে থাকে, আর সেই ঘর্ষণে আকরিক মিহি বুড়োতে পরিণত হয়। মিহি করার কারণ হল পাথরের কণা যত ছোট হয়, তামার খনিজকে ততটাই সহজে আলাদা করা যায়। মিহি গুঁড়ো হলে তামার কণা আর বাইরের পাথরের সংযোগ আলগা হয়ে পড়ে, আর পরের ধাপে তামা আলাদা করা অনেক সহজ হয়। আকরিক মিহি গুঁড়ো করার পর শুরু হয় সবচেয়ে চমকপ্রদ ধাপ, ফ্লোটেশন বা ভাসমান পৃথকীকরণ প্রক্রিয়া। এই পদ্ধতিতে তামার কণিকাগুলো পানির বুদবুদের উপর ভর করে উপরে ভেসে আসে। প্রথমে মিহি গুঁড়ো করা আকরিকে পানি মেশানো হয় এবং একটা ঘন কাদার মতো মিশ্রণ তৈরি হয়। এই মিশ্রণে কিছু বিশেষ রাসায়নিক মেশানো হয়। প্রথম রাসায়নিকটা হলো কালেক্টর বা সংগ্রাহক। এটা তামার কণিকার গায়ে লেগে সেগুলোকে পানি বিকর্ষী করে তোলে, মানে তামার কণা পানি ছেড়ে দেয় আর বায়ু বুদবুদের সাথে লেগে যেতে চায়। দ্বিতীয় রাসায়নিক হলো ফ্রোদার বা ফেনা উৎপাদক। এটা মেশালে পানিতে প্রচুর বুদবুদ তৈরি হয়। এরপর ট্যাঙ্কের নিচে দিয়ে বায়ু কাটানো হয়, যেটা মিশ্রণের ভেতর দিয়ে উপরে উঠে আস্তে আস্তে তামার কণিকা সংগ্রহ করে। তামার কণিকাগুলো বুদবুদের সাথে আটকে উপরে ভেসে আসে এবং একটা মোটা ফেনার স্তর তৈরি হয়। অন্যদিকে যেসব পাথরের কণায় তামা নেই, সেগুলো পানিতে ডুবে থাকে। এইভাবে তামার কণিকা আর অকাজের পাথর আলাদা হয়ে যায়। উপরে ভাসা তামার ফেনা সংগ্রহ করা হয়। এটাই হলো তামার কনসেন্ট্রেট। এই কনসেন্ট্রেটে সাধারণত মোট আকরিকের প্রায় ৩০ থেকে ৩৫% পর্যন্ত তামা থাকে। মনে রাখো, ১ টন তামা পেতে প্রায় ২০০ টন কাঁচা আকরিক প্রক্রিয়া করতে হয়। ফ্লোটেশন থেকে পাওয়া কনসেন্ট্রেটে প্রচুর তামা আছে ঠিকই, কিন্তু এখনও এতে বেশ কিছু অশুদ্ধি মিশে আছে, মূলত সালফার, আয়রন আর অন্যান্য খনিজ। এগুলো দূর করতে দরকার স্মেল্টিং বা গলন প্রক্রিয়া। স্মেল্টিং একটা বিশাল ইস্পাত কারখানায় হয়, যেখানে প্রচণ্ড উচ্চ তাপমাত্রার ভাট্টি বা ফার্নেস থাকে। কনসেন্ট্রেটকে এই ভাট্টিতে দেওয়া হয়, যেখানে ১২০০ থেকে ১৩০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সব কিছু গলে যায়। এই তাপমাত্রায় সালফার পুড়ে সালফার ডাইঅক্সাইড গ্যাস হয়ে বেরিয়ে যায়, আর আয়রন সিলিকেট তৈরি করে উপরে ভেসে ওঠে। এরপর তলায় যা থাকে সেটা হলো ম্যাট নামের একটা মিশ্রণ, যেখানে তামা আর আরও কিছু অশুদ্ধি থাকে। এই ম্যাটকে কনভার্টারে দেওয়া হয়, যেখানে অক্সিজেন ফুঁকে দিয়ে বাকি অশুদ্ধিগুলো পুড়িয়ে ফেলা হয়। এই ধাপে তৈরি হয় ব্লিস্টার কপার, যেখানে তামার পরিমাণ থাকে প্রায় ৯৮.৫ থেকে ৯৯.৫%। কিন্তু বেশিরভাগ শিল্পে দরকার ৯৯.৯৯% বিশুদ্ধ তামা। তাই স্মেল্টিং শেষে আরও একটা পরিশোধন প্রক্রিয়া করা হয়, আগুনের সাহায্যে রিফাইনিং। এই প্রক্রিয়ায় ব্লিস্টার কপারকে আবার গলিয়ে পরিশোধন করা হয় এবং বড় বড় মোটা প্লেট আকারে ঢালাই করা হয়। প্রতিটা প্লেটের ওজন প্রায় ২২৫ কেজি। এই পর্যায়ে তামার বিশুদ্ধতা পৌঁছায় প্রায় ৯৯.৭%। স্মেল্টিং থেকে পাওয়া প্লেটগুলো এরপর যায় ইলেকট্রো রিফাইনিং বা ইলেকট্রোলিটিক পরিশোধন ইউনিটে, যেখানে সর্বোচ্চ বিশুদ্ধ তামা তৈরি হয়। ইলেকট্রো রিফাইনিং প্রক্রিয়াটা বেশ মজার। অশুদ্ধ তামার প্লেটকে একটা বিশেষ ইলেকট্রোলাইটিক দ্রবণে ডুবিয়ে রাখা হয়, যেটা তৈরি হয় তামার সালফেট আর সালফিউরিক অ্যাসিড মিশিয়ে। অশুদ্ধ প্লেটের পাশে একটা বিশুদ্ধ তামার পাতলা পাত রাখা হয়, আর পুরো ব্যবস্থায় বিদ্যুৎ প্রবাহিত করা হয়। বিদ্যুৎ প্রবাহে অশুদ্ধ প্লেট থেকে তামার পরমাণু দ্রবণে চলে আসে, আর সেখান থেকে বিশুদ্ধ তামার পরমাণুগুলো গিয়ে জমতে থাকে পরিষ্কার পাতের ওপর। কিন্তু অশুদ্ধিগুলো যেমন লেড, টিন, নিকেল, সোনা, রূপা এরা হয় দ্রবণে মিশে থাকে, নয়তো তলায় পড়ে যায়। এই তলানিকে বলে অ্যানোড স্লাম। আর মজার বিষয় হলো, এই তলানি থেকে পরে সোনা আর রূপার উদ্ধার করা হয়। ইলেকট্রো রিফাইনিংয়ের পর তামার বিশুদ্ধতা থাকে ৯৯.৯৯% বা তার বেশি। এই বিশুদ্ধ তামাই তারপর শিল্পে পাঠানো হয় নানান পণ্য তৈরির জন্য। এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম ইন্টারেস্টিং সব ভিডিও দেখার জন্য।